বেসামাল প্রণয়াকাঙ্ক্ষা। কলমে ফারিসাতা মেহনাজ। পর্ব 6 থেকে 10। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। চৌধুরী বাড়ির কর্ত্রী রেহনুমা চৌধুরীর একমাত্র মেয়ের ছেলে আজ 14 বছর পরে দেশে ফিরেছে। যা নিয়ে সারা বাড়িতে এলাহি আয়োজন। বংশের প্রথম নাতি বলে কথা। তার অভ্যর্থনায় কোনো ত্রুটি রাখতে চান না রেহনুমা চৌধুরী। রেহনুমা চৌধুরীর 2 ছেলে 1 মেয়ে। বড় মেয়ে আকলিমা চৌধুরী, তারপরে বড় ছেলে শাহাদাত চৌধুরী আর ছোট ছেলে রেদওয়ান চৌধুরী। তার স্বামী গত হয়েছেন বহুকাল আগেই। নিজের হাতে তিনি তার 3 ছেলে মেয়েকে বড় করেছেন। শাহাদাত চৌধুরীর স্ত্রী শাহিদা বেগম। তাদের 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সাদাত চৌধুরী সাদ, এবার অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আর মেয়ে ইনশিরাহ চৌধুরী সিমি, ইন্টার 2য় বর্ষের শিক্ষার্থী। রেহনুমা চৌধুরীর ছোট ছেলে রেদওয়ান চৌধুরী, স্ত্রী রুকসানা বেগম। তাদের একমাত্র মেয়ে রায়ানা চৌধুরী। বাড়ির সবাই তাকে রিমি বলে ডাকে। বয়স মাত্র 5, কিন্তু এই বয়সেই সারা চৌধুরী বাড়ি সারাক্ষণ মাথায় করে রাখার ক্ষমতা নিয়ে ঘোরে। রেহনুমা চৌধুরীর মেয়ে আকলিমা চৌধুরীর ডিভোর্স হয়েছে প্রায় 14 বছর আগে। তখন থেকেই তার মেয়ে তার নাতিকে নিয়ে কানাডা থাকে। এত বছরে তার মেয়ে না নিজে এদেশে ফিরেছে, না তার নাতিকে আসতে দিয়েছে। আজ 14 বছর পরে তার নাতি দেশে ফিরছে, তাই এ নিয়ে তার আনন্দের সীমা নেই। আদ্রিয়ানের গাড়ি এসে থামল চৌধুরী ভিলা রর সামনে। গাড়ি থামতেই গাড়ি থেকে আদ্র আর সাদ বের হয়ে আসলো। আদ্র গাড়ি থেকে নেমে চৌধুরী ভিলা র দিকে এক নজর বুলিয়ে নিল। দীর্ঘ 14 বছর পরে তার বাড়িতে ফেরা। বাড়ির বাইরে থেকে গাড়ির আওয়াজ পেয়ে রেহনুমা চৌধুরী তার বৌমাদের সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সাদ তার দাদিকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলল, এই দেখো দাদি, তোমার নাতিকে একেবারে পাকড়াও করে তোমার কাছে নিয়ে এসেছি। সেই সকাল থেকে তো আমাকে 2 মিনিট শান্তিতে বসতে দাওনি। রেহনুমা চৌধুরী সাদের কান মলে দিয়ে বললেন, আমি তোকে শান্তিতে বসতে দেইনি নাকি তুই গত 3 দিন ধরে আমার কান ছালা পালা করছিলি ভাই কবে আসবে, ভাই কবে আসবে এটা বলে। সাদ রেহনুমা চৌধুরীর কথা শুনে মাথা চুলকে বলল, তুমি আর আমি কি আলাদা হলাম বুড়ি? শাহিদা বেগম ছেলেকে ধমক দিয়ে বললেন, তোকে কতবার না বলেছি মা কে বুড়ি বলে ডাকবি না। মা তোমাকে না কতবার বলেছি আমার আর আমার ডার্লিংয়ের মাঝে তুমি আসবে না। রেহনুমা চৌধুরী শাহিদা বেগমকে কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, ঠিকই তো বৌমা, আমার দাদুভাই আমাকে একটু আদর করে বুড়ি বলে ডাকে, তা তুমি বারণ করছো কেন? কিন্তু মা, কোনো কিন্তু না বৌমা, আজকে আমার নানুভাই বাড়ি ফিরেছে। আজকে আমি আমার 2 নাতিকে নিয়ে পার্টি করব। যাও গিয়ে রান্না বান্না শুরু করো। এটা বলতে বলতেই রেহনুমা চৌধুরী আদ্রের কাছে এলো। 2 হাত তার সম্পূর্ণ চেহারায় বোলালো। ধীর কণ্ঠে বলল, তুই একেবারে তোর নানার মতো দেখতে হয়েছিস নানা ভাই। একেবারে সেই চোখ, সেই নাক, একেবারে একই আদলে গড়া। আদ্র রেহনুমা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক মিস করেছি নানু। রেহনুমা চৌধুরী আদ্রের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমিও নানা ভাই। একবার যখন দেশে ফিরেছিস এবার আর ছাড়ছি না। একেবারে নিজে পছন্দ করে নিজের সতীন এনে ঘরে তুলব। এমন সতীন আনবো যাকে ছেড়ে বিদেশে যাওয়া তো দূর, দুদণ্ড চোখ ফিরিয়েও থাকতে পারবি না। সাদ পিছন থেকে বলে উঠল, তোমাকে কষ্ট করে নিজের জন্য সতীন আনতে হবে না বুড়ি। কিছুদিন যাক, তোমার জামাইয়ের আদলে গড়া দ্বিতীয় জামাই তোমার সতীনকে ঘরে এনে তুলবে। আদ্র সাদের কথা শুনে তার দিকে চোখ বড় করে তাকালো, যার কারণে সাদ কথা ঘুরিয়ে বলল, কি হলো বুড়ি? নিজের বড় নাতিকে পেয়ে দেখি আমাকে ভুলতে বসেছ। রেহনুমা চৌধুরী আদ্রকে ছেড়ে আবারও সাদের কান ধরে বলল, তোকে ভুলি কি করে? তুই তো আমার ডার্লিং। আমার দুজনকেও মনে আছে বুঝলে দাদু ভাই। এত সহজে তোমাদের দুজনকে ছাড়ছি না। ছাড়াছাড়ির কথা পরে হবে, এতক্ষণ যে নিজের 2টো জামাইকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছ সে খেয়াল কি আছে? সাদের কথা শুনে রেহনুমা চৌধুরী দাঁত দিয়ে জিভ কেটে বলল, ইসরে, ভুলে গেছি। বয়স হয়ে গেছে তো। আমার নানাভাইটা কতদূর থেকে এসেছে, আর আমি কিনা এখনো বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এটা বলেই রেহনুমা চৌধুরী আদ্রের হাত ধরে চৌধুরী ভিলা র ভিতরে নিয়ে যেতে যেতে বললেন, চলো চলো নানা ভাই, বাড়ির ভিতরে চলো। সাদ ও আদ্রের লাগেজ নিয়ে তাদের পিছন পিছন চলল। আদ্র বাড়ির ভেতরে ঢুকতেই 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে তার পা দুটো জড়িয়ে ধরল। আদ্র 2 হাত দিয়ে তাকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসল। আমার রিমি এত দৌড়াদৌড়ি করছে কেন? রিমিকে আদ্র কখনো সামনাসামনি দেখেনি। রিমি কেন? সে তার ছোট মামি অর্থাৎ রিমির মাকেও কখনো সামনাসামনি দেখেনি। যতটুকু পরিচয় সবটাই ফোনের ভিডিও কলে। রিমি আদ্রের কলার ধরে নাড়তে নাড়তে আদুরে কণ্ঠে বলল, মা আমাকে জোর করে খাবার খাওয়াচ্ছে আদলো ভাই। তো খাচ্ছ না কেন?
না খেতে চাইলে তো জোর করেই খাওয়াবে। না খেলে তো আমার মতো বড় হতে পারবে না, স্ট্রংও হতে পারবে না। আমার খেতে ভালো লাগে না, ভালো না লাগলেও খেতে হবে। আর তুমি যদি না খাও, তাহলে আমি তোমার জন্য যে চকলেট এনেছি সব তোমার সাদ ভাইয়াকে দিয়ে দেব। রিমি সাদের নাম শুনেই বলে উঠল, না না, সাদ ভাইয়া পচা। সাদ ভাইয়া সবসময় আমার চকোলেট খেয়ে নেয়। কালকেও সিমি আমাকে চকোলেট দিছিল, সব সাদ ভাইয়া নিয়ে নিচ্ছে। সাদ দরজার কাছে দাঁড়িয়ে রিমির বলা সব কথা শুনছিল আর মনে মনে নিজের মাথায় বাড়ি দিচ্ছিল। সে না হয় রিমির থেকে 2-4টে চকলেট ছিনিয়ে নিয়েছিল, তাই বলে রিমি সবার সামনে এভাবে তার মান ইজ্জতের ফালুদা বানিয়ে দিবে। আদ্র রিমির কথা শুনে এক নজর সাদের দিকে তাকালো। সাদ আদ্রকে নিজের দিকে তাকাতে দেখে নিজের ঠোঁট দুটো প্রসারিত করে একটা ফিচেল হাসি দিল। আদ্র সাদের এই অবস্থা দেখে তার দিক থেকে চোখ ফিরিয়ে রিমিকে বলল, তোমাকে তোমার আদ্র ভাইয়া অনেকগুলো চকলেট দিবে। যদি স্বাদ নিতে আসে তাহলে তুমি আমাকে বলবে, আমি ওর ক্লাস নেব। রিমি আদ্রের কথা শুনে বলল, তুমি কি চিটাল? আদ্র কপাল কুঁচকে বলল, চিটাল। স্বাদ হেসে বলল, চিটার? সরি সরি টিচার বলছে আকি। আদ্র ছোট করে বলল, ওহ। আদ্র আর রিমির কথা বলার মাঝখানে সেখানে হাতে খাবারের থালা নিয়ে রুকসানা বেগম হাজির হলেন। আদ্র রুকসানা বেগমকে দেখে সালাম দিল। কেমন আছেন ছোট মামি? রুকসানা হেসে বলল, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর বুবু? বুবু আসেনি। না মা আসেনি। মাকে কতবার বললাম, কিন্তু রাজি করাতে পারলাম না। রুকসানা বেগম আদ্রের কোলে রিমিকে দেখে বলল, রিমি, ভাইয়ার কোল থেকে নেমে এদিকে আসো। ভাইয়া অনেক জার্নি করে এসেছে, এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেবে। রুকসানা বেগমের কথা শুনে রেহনুমা চৌধুরী বললেন, রিমি নানা ভাইয়ের কোলে থাকবো না, তুমি বরং কাউকে ডেকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দিতে বলো। আদ্র রেহনুমা চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, নানু থাক, আমি এখন টরবত খেতে ইন্টারেস্টেড না। আমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। রিমির দিকে তাকিয়ে বলল, রিমি তুমি এখন গিয়ে খাবার খেয়ে নাও। তুমি যদি সম্পূর্ণ খাবার শেষ করো, তাহলে তোমাকে আজকে অনেকগুলো চকলেট দেব। সত্যি? একদম সত্যি, কিন্তু সব খাবার শেষ করতে হবে। ওকে, ডিল ফাইনাল। এটা বলেই রিমি আদ্রের কোল থেকে নেমে রুকসানা বেগমের কাছে গেল। আর আদ্র সোফা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। সাদ আদ্রের পিছু যেতে নিলেই রেহনুমা চৌধুরী ওকে থামিয়ে দিল। তুই কোথায় যাচ্ছিস? কেন ভাইয়ের সাথে? তোকে ওর লেজ ধরে ঘুরতে হবে না। কতদূর থেকে এসেছে আমার নানা ভাইটা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিক। তুই ওকে জ্বালাতে যাস না। সাদ নিজের হাতের দুটো বড় বড় ট্রলি দেখিয়ে বলল, আরে দাদি, এগুলো ভাইয়ের রুমে রাখতে চাচ্ছি। এগুলো না থাকলে ফ্রেশ হবে কিভাবে? তাও ঠিক, যা তাড়াতাড়ি দিয়ে তারপর চলে আয়। চলেই আসবো বুড়ি, তোমার নাতির গলায় চুলে থাকবো না, আমি ছেলে মানুষ। সাদের কথা শুনে রেহনুমা চৌধুরী কি বলবে তার ভাষা খুঁজে পেলেন না। আরশি বাড়িতে ফিরেই চিৎকার করে সারা বাড়ি মাথায় নিচ্ছে। আরশির চিৎকার শুনে তাসলিমা বেগম ছুটে এলেন। কি হয়েছে মা? চিৎকার করছিস কেন? গরম লাগছে মেছো মা আমার, তাড়াতাড়ি আমাকে ঠান্ডা পানি দাও। একটু শান্ত হয়ে বসো, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। রোদ থেকে এসে সরাসরি ঠান্ডা পানি খেতে হয় না। তুই 2 দণ্ড অপেক্ষা কর, আমি তোর জন্য লেবুর শরবত বানিয়ে আনছি। তাড়াতাড়ি আনো, 2 মিনিট অপেক্ষা কর। এটা বলেই তাসলিমা বেগম রান্নাঘরে গেলেন আরশির জন্য শরবত বানাতে। আর আরশি এক সোফায় প্যাক রেখে আরেক সোফায় হাত পা ছড়িয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তাসলিমা বেগম হাতে এক গ্লাস লেবুর ঠান্ডা শরবত নিয়ে আরশির কাছে এলেন। আরশি চোখের সামনে ঠান্ডা শরবতের গ্লাস দেখতেই এক নিঃশ্বাসের সবটা খেয়ে নিল। ধীরে খামা আমার। আরশি শরবত শেষ করে বলল, কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল, আরেকটু হলে মরেই যেতাম। বাহিরে এত রোদ, তোকে কতবার বলি বাড়ির গাড়িতে যা, তা তো শুনিস না, তেজ দেখিয়ে রিকশায় যাস। আরশি হতাশার সুরে বলল, আমার গাড়িতে যেতে ভাল লাগে না মেজমা। আর আমার কি তেজ? আমার থেকেও সূর্য মামার তেজ বেশি। সারা রাত মামির সাথে ঝগড়া করে, দিনে আমাদেরকে তেজ দেখায়। খুব বুঝলাম, তুই আজকাল সূর্য নিয়ে গবেষণা করছিস। এখন যা, গিয়ে কলেজের ড্রেস চেঞ্জ করে গোসল করে নে। পুরো জামা ঘামে ভিজে গেছে, কলেজ ড্রেসটা পানিতে ভিজিয়ে রেখে দিস, আমি ধুয়ে দেবনে। আরশি তাসলিমা বেগমকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে মেজমা, হয়েছে ছাড়, তাড়াতাড়ি যা। এই ভেজা জামা পরে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে। এটা বলেই আরশি ব্যাগ নিয়ে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। আর পিছন থেকে তাসলিমা বেগম চিৎকার করে বলতে লাগলেন, ধীরে সুস্থে যা, সিঁড়ি থেকে পড়ে যাবি তো। আদ্র ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রুম থেকে বের হয়ে নিচে নামল। তার হাতে একটা মাঝারি সাইজের ট্রলি।
আদ্র নিচে নামতেই দেখতে পেল সবাই ড্রয়িং রুমে বসে অলস সময় পার করছে। সাদ আদ্রকে নিচে নামতে দেখেই এক ছুটে তার কাছে চলে গেল। তার হাত থেকে ট্রলিটা নিতে নিতে বলল, আরে ভাইয়া, তুমি কষ্ট করে এটা নিয়ে নামতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে, আমি নিয়ে আসতাম। শুধু শুধু তুমি কষ্ট করতে গেলে। আদ্র নিচে নামতেই সারাঘর চোখ বুলিয়ে রিমিকে খুঁজল। শেষমেশ দেখতে না পেয়ে রুকসানা বেগমকে জিজ্ঞেস করল, ছোট মামি, রিমি কোথায়? রুকসানা বেগম মুখে হালকা হাসি রেখে বললেন, তুমি ঘুমাচ্ছ শুনে সে বেচারিও চকলেটের আশায় খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, এখনো উঠেনি। তোমরা সকলে খেয়েছ। শাহিদা বেগম বললেন, তুই কতদিন পর বাড়িতে এলি রে আদ্র, আর তোকে ছাড়া আমরা খেয়ে নেব। আদ্র হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। তোমরা খেয়ে নিলেই পারতে মামি, আমার একা খাওয়ার অভ্যেস আছে। রেহনুমা চৌধুরী আদ্রের কথা শুনে তাকে ছোট খাটো একটা ধমক দিয়ে বললেন, এবার এই অভ্যাস পরিবর্তন কর না ভাই। তোর মাকে কতবার বলেছিলাম ছেলেটাকে নিয়ে বিদেশে যাস না, ছেলেটা আমাদের কাছে থাকুক। তা তো থাক, বাদ দাও নানু, পুরনো কথা মনে না আনাই ভালো। অতীত যত তাড়াতাড়ি ভোলা যায় ততই শ্রেয়। অতীতকে মনে রাখলে কখনো সামনে এগোনো যায় না। এই দেশের মানুষের কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতাগুলো ভোলার জন্য হলেও মায়ের অন্য দেশে যাওয়া প্রয়োজন ছিল। আদ্রের কথা শুনে রেহনুমা চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আদ্র শাহিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, মামি, তুমি সকলের জন্য খাবার বাড়ো তো। আজকে সকলে একসাথে জমিয়ে খাবো। আর বড় মামা, ছোট মামা কোথায়? আসার পর থেকে একবারও দেখলাম না। দেখবে কিভাবে, তারা তো পুরোই কাজ পাগল। তার ওপর এখানের সম্পূর্ণ ব্যবসাটাই দুজনকে সামলাতে হয়। দুজনের পক্ষে এত বড় ব্যবসা সামলানো তো আর চারটিখানি কথা নয়। এই যুগে কোনো বিশ্বস্ত লোকও পাওয়া মুশকিল, যাকে কাজের সাথে যুক্ত করে কাজের চাপ কিছুটা কমানো যাবে। কোনোদিন দুপুরে বাড়িতে খাবার খায় না, অফিসেই লাঞ্চ সেরে ফেলে। সপ্তাহে শুধুই শুক্রবারই যা সকলের একসাথে খাওয়া হয়। শাহিদা বেগম আফসোসের সুরে কথাগুলো আদ্রকে বললেন। আদ্র সোফাতে বসতে বসতে বলল, তা মামি, সাদকে ব্যবসাতে বসিয়ে দাও। লোক বাড়লে কাজের চাপও কমবে। তার ওপর অল্প স্বল্প সাহায্য করার জন্য আমি তো আছি। শাহিদা বেগম আদ্রের কথায় খুশি হয়ে বললেন, তা যা বলেছিস, আজকেই তোর মামার সাথে কথা বলবো। ছেলেটাও তো যথেষ্ট বড় হয়েছে, এখন পারিবারিক ব্যবসায় হাত লাগানোর সঠিক সময়। এটা বলেই তিনি খুশি মনে বসা থেকে উঠে সকলের জন্য খাবার বাড়তে চলে গেলেন। শাহিদা বেগম চলে যেতেই সাদ আদ্রের কাছে এসে ধপ করে সোফায় বসে পড়ল। এটা তুমি কি ঠিক করলে ভাই? আদ্র শান্ত স্বরে বলল, কি করলাম? এই যে তুমি মায়ের কানে আমাকে ব্যবসাতে বসানোর কথা তুলে দিলে। এখন বাবা আমাকে ব্যবসায় হাত লাগাতে দিতে না চাইলেও মা বাবাকে জোর করে আমাকে অফিসে পাঠাবে। এখন আমার চিল করার বয়স। আমি যদি এই বয়সে অফিসে গিয়ে গোমরা মুখে বসে থাকি, তাহলে চিলটা করব কখন? চিল করার জন্য সারাটা জীবন পড়ে আছে। আদ্রের কথা শুনে সাদ বিড়বিড়িয়ে বলল, বুড়ো বয়সে চিল করে আর কিবা করব? আমার তো তোমার মতো আগে থেকে বউ ঠিক করা নেই। তখন কোন মেয়েই বা আমাকে পছন্দ করবে? তুই কি কোনোভাবে আমাকে বয়সের খোঁটা দেওয়ার চেষ্টা করলি? সাদ জিভ কেটে বলল, আরে না না ভাই, তা কখন বললাম? আদ্র সাদের কাঁধে হাত রেখে বলল, শুন ছোট, আমি এই বয়সে এসেও যত মেয়েকে পটাতে পারবো তা তুই সারা জীবনে চেষ্টা করলেও পারবি না। আদ্র আর সাদের কথা বলার মাঝখানে রেহনুমা চৌধুরী সাদের পাশে রাখা ট্রলি তাকে দেখিয়ে জিজ্ঞেস করল, ওতে কি আছে নানা ভাই? তোমাদের জন্য কিছু উপহার এনেছিলাম নানু। রেহনুমা চৌধুরী হেসে বললেন, তা দাও, কি এনেছো দেখি। আদ্র আলতো হেসে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো সকলকে দিল। রিমির জন্য আনা চকলেটগুলো রুকসানা বেগমের কাছে দিল। শাহিদা বেগমকে দেখে তার জন্য আনা গিফটটাও তার হাতে দিল। সাথে তার মামাদের জন্য আনা গিফটগুলো ও তার মামিদের কাছে দিয়ে দিল। আচ্ছা নানু, সিমি কোথায়? আসার পর থেকে একেবারও দেখলাম না। সেই কত ছোটবেলায় সামনাসামনি দেখেছিলাম, বড় হওয়ার পরে তো কখনো ভিডিও কিংবা অডিও কলে ওর সাথে কথাই হয়নি। যেটুকু হয়েছে মেসেজেই। তা সে কোথায়? আমার দেশে আসা নিয়ে তো তারই আগ্রহ বেশি ছিল। আরে, ও তো সেই সকালে ওর বান্ধবীদের বাসায় গেছে। আজকে সারাদিনই সেখানে থাকবে। বান্ধবীর জন্মদিন তাই। ও আচ্ছা। আদ্র আর রেহনুমা চৌধুরীর কথা বলার মাঝখানে সাদ বলে উঠল, ভাই, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? আদ্র কিছুটা ভাবুক হয়ে বলল, কই, মনে তো হচ্ছে না কিছু ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছ? ভুলে যাচ্ছ? ভালো করে মনে করে দেখো, ঠিকই মনে পড়বে। আদ্র কিছুক্ষণ ভেবে বলল, না রে, কিছুই মনে পড়ছে না। তুই বলো না কি ভুলে যাচ্ছি। আরে ভাই, আশেপাশের সকলের হাত দেখো।
আদ্র আশেপাশের সকলের হাতের দিকে চোখ বুলিয়ে দেখে বলল, দেখলাম। এখন। সাদ কিছুটা রেগে বলল, ধুরর, তোমাকে বলে লাভ নেই, গেলাম আমি, থাকো তোমরা। এটা বলেই সাদ চলে যাওয়ার জন্য সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো। সাদ চলে যেতে নিতেই আদ্র তাকে থামিয়ে বলল, চলে যাচ্ছিস? তোর গিফট নিবি না? আদ্রের কথা শুনে সাদের চোখ জলজল করে উঠল। সে মুখে এক প্রশস্ত হাসি নিয়ে বলল, এটাই তো বলছিলাম এতক্ষণ পরে সবটা তাহলে বুঝলে। দাও এখন আমার গিফট। এটা বলেই সাদ আদ্রের দিকে হাত বাড়ালো। আদ্র ব্যাগের ভেতর থেকে কিছু চকলেট বের করে সাদের হাতে দিল। সাদ আদ্রের কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। এগুলো কি ভাই? চকলেট? শুনলাম তুই নাকি রিমিক থেকে চকলেট নিয়ে খাস, তাই তো এগুলো তোকে দিলাম। এবার থেকে ভুলেও আর ওর চকলেটের দিকে নজর দিবি না। আদ্রের কথা শুনে সাদ বাচ্চাদের মতো পা নাচিয়ে বলল, এটা আমার সাথে ঠিক করলে না ভাই। আজকেও তোমার কত বড় একটা কাজ করে দিলাম, আর তুমি কিনা আমাকে এত বড় ধোকা দিলে। ধুর, থাকবই না এ বাড়িতে। এটা বলেই সাদ পিছন ফিরে সদর দরজার দিকে হাঁটা শুরু করলো। রেহনুমা চৌধুরী আর রুকসানা বেগম ওদের দুজনের এই কাণ্ড দেখে মুখ টিপে হাসতে লাগলেন। আদ্র সাদের এই বাচ্চামো দেখে হালকা হেসে গিয়ে সাদের কাঁধে হাত রাখল। ছাড়ো ভাই, আমি থাকবো না এ বাড়িতে। এ বাড়িতে আমার কোনো সম্মান নেই। কেউ আমার কথা ভাবে না, কেউ আমার কোনো কথা মনে রাখে না। তুমিও রাখো না। একই রক্ত তো, রক্ত কথা বলে ভাই, রক্ত কথা বলে। তুমি আজ এটা হাতে নাতে প্রমাণ করে দিলে। ছাড়ো আমাকে। আদ্র সাদের কথার কোনো পাল্টা জবাব না দিয়ে পকেট থেকে একটা চাবি বের করে তার সামনে ধরল। আদ্রের হাতে চাবিটা দেখেই সাদ চুপ হয়ে গেল। হাত বাড়িয়ে চাবিটা নিতে চাইলেই আদ্র এক টানে চাবিটা সাদের সামনে থেকে সরিয়ে নিয়ে এসে চুপচাপ আবার আগের মতো সোফায় গিয়ে বসে পড়ল। সাদ এবার আর সদর দরজার দিকে না গিয়ে আদ্রের পাশে গিয়ে সোফায় বসে পড়ল। ভাই। আদ্র হাতে থাকা চাবিটা নাড়াতে নাড়াতে বলল, বল। না মানে ওই চাবিটা। এতক্ষণ কি যেন বলছিলি? রক্ত কথা বলে নাকি যেন? হ্যাঁ ভাই, রক্ত কথা বলে। তুমি যে আমাকে ভালোবাসো এটা আজকে প্রমাণ করে দিলে ভাই। তুমি আমারই রক্ত, ছুঁয়ে বাড়িরই রক্ত। এবার চাবিটা দাও প্লিজ। আদ্র আর কথা না বাড়িয়ে হাতে থাকা চাবিটা সাদের দিকে এগিয়ে দিয়ে বলল, বাইক গ্যারেজে রাখা আছে। আর হ্যাঁ, সাবধানে চালাবি। তোকে এই বাইক দেওয়ার চক্করে আমাকে যেন মামা মামির কথা শুনতে না হয়। সাদ নিজের হাতে বাইকের চাবি পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। তার অনেক দিনের ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু শাহাদাত চৌধুরী কিছুতেই তাকে কিনে দিচ্ছিল না। তাই তো শেষ ভরসা হিসেবে আদ্রের কাছে বাইকের আবদার করেছিল। নিজের শখের জিনিসটা নিজের হাতে পায় সাদ উল্লাসিত চিত্তে আদ্রকে বলল, থ্যাংক ইউ ভাই। আজ থেকে তোমার যে কোনো কাজে তুমি এই সাদকে সবার আগে পাবে, তোমার আর ভাবির। এটুকু বলতেই আদ্র সাদকে জোরে চিমটি কাটল। রেহনুমা চৌধুরী জিজ্ঞেস করলেন, কি হয়েছে দাদু ভাই? সাদ মাথা চুলকে বলল, বোধহয় পিঁপড়া কামড়েছে দাদি। রুকসানা বেগম বলে উঠলেন, এই কাজের লোকগুলোকে নিয়ে আর পারি না। কতবার বলি সবকিছু ভালোভাবে পরিষ্কার করে রাখতে, কে শুনে কার কথা? ভালোভাবে পরিষ্কার করলে কি এই পিঁপড়া থাকতো? বলুন মা। সাদ কিছুটা হেয়ালির সুরে বলল, এ পিঁপড়া কোনো ছোটখাটো পিঁপড়া না চাচি। এ পিঁপড়ে কাজের লোকের দ্বারা মারা সম্ভব না। আহ, কি জোরেই না কামড়টা দিল। দেখো লাল হয়ে গেছে। এ পিঁপড়ে মারার জন্য বাড়িতে নতুন সদস্য আনতে হবে। রুকসানা বেগম সাদের কথা শুনে চোখে মুখে লজ্জাভাব এনে বললেন, ধুরর, মায়ের সামনে এসব কি বলিস? লজ্জা পাচ্ছ কেন? আমি নতুন সদস্য বলতে ভাইয়ের বউয়ের কথা বুঝেছি। ভাইয়ের বউ ছাড়া এই পিঁপড়াকে দমন করার আর কারো সাধ্যই নেই। তাড়াতাড়ি ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো, না হলে দেখবে কবে যেন এই পিঁপড়া আমাকে কামড়ে কামড়ে ওপরে পাঠিয়ে দেয়। সাদের কথা শুনে আদ্র সাদের কান মুছে বলল, আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর নিজেকে নিয়ে ভাব আগে। আহ, ছাড়ো ভাই, লাগছে। আদ্র সাদের কথা শুনে তার কান ছেড়ে দিল। আদ্র কান ছাড়তেই সাদ বলল, আমার কথা ভাবার জন্য তুমি আছো, মা আছে, বাবা আছে, বাড়ির সবাই আছে। আদ্র কপাল কুঁচকে বলল, একটু আগে না বলি বাড়ির কেউ তোর কথা ভাবে না। সাদ কিছুটা বোকা বোকা হেসে বলল, আবেগে বলে ফেলেছি ভাই, আবেগটাকে কন্ট্রোল কর। আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, কি বললি, যা শুনলে। এটা বলেই সাদ বাইকের চাবি নিয়ে দৌড় দিল। আদ্র ও তার পিছু ছুটল। রেহনুমা চৌধুরী আর রুকসানা বেগম দুই ভাইয়ের এই খুনসুটি দেখে মুচকি হাসলেন। রেহনুমা চৌধুরী আফসোসের সুরে বললেন, কতদিন পরে যে এতটা খুশি হলাম তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। আমার নানু ভাইটা যেন সবসময় এমন হাসি খুশি থাকে। ওর খুশিতেই আমার খুশি। অতীতের কোনো কালো ছায়া যেন ওর এই হাসি খুশি জীবনে প্রভাব ফেলতে না পারে।
সৃষ্টিকর্তা, তুমি সবসময় আমার নানু ভাইকে এমন হাসি খুশি রেখো। রুকসানা বেগম নিজের শাশুড়ির এমন কথা শুনে তাকে প্রশ্ন করলেন, এভাবে কেন বললেন মা? যতদূর জানি আকলিমা বুবুর তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছিল। কিন্তু কেন হয়েছিল মা? এমন কি হয়েছিল যে কারণে বুবু আদ্রকে নিয়ে বাড়িতে চলে এসেছিল? রেহনুমা চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তা অনেক বড় কাহিনী বৌমা। সময় করে কোনো একদিন তোমাকে সবটা জানাবো। রেহনুমা চৌধুরী আর রুকসানা বেগমের কথা বলার মাঝেই শাহিদা বেগম সকলকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলেন। মা, ছোট খাবার খেতে আয়। আর ছেলে দুটো কোথায় গেল? রুকসানা বেগম বললেন, ভাবি ওরা হয়তো ছাদে গেছে। তুমি আর মা গিয়ে খেতে বসো। আমি ওদের দুজনকে ডেকে আনছি। ঠিক আছে, ওদেরকে নিয়ে তুইও তাড়াতাড়ি আয়। আরশি কলেজ থেকে এসে গোসল সেরে সকলের সাথে দুপুরের খাবার খেয়ে গল্পের বই পড়ছিল। হঠাৎ ব্যস্ত পায়ে তাসফিয়া তার রুমে ঢুকল। এই আরশি, তোকে কতক্ষণ ধরে ডাকছি, কানে যায় না। কি হয়েছে তাসফু? দেখছিস তো গল্পের বই পড়ছি। এত চেঁচাচ্ছিস কেন? তোকে সেই নিচ থেকে ডাকতে ডাকতে এলাম, তার মধ্যে তুই একটা সাড়াও দিলি না। ভাবলাম মরে টরে গেলি নাকি, তাই তো চিৎকার দিতে দিতে এলাম। হেয়ালি করিস না তাসফু, কি বলার জন্য এসেছিস ছটপট বলে ফেল। আমার নায়ক এখন নায়িকাকে প্রপোজ করবে। তাসফিয়া কপাল কুঁচকে বলল, তোর নায়ক মানে? আরে ধুর, আমার নায়ক না, গল্পের নায়ক। তুই এসব কথায় কান্দিস না তো। কি জন্য ডাকছিলি ওটা বল। ও হ্যাঁ, আনা এসেছে। আনার কথা শুনে আরশি বিছানা থেকে এক লাফে নামল। কি? আনা এসেছে? কখন এলো? আমাকে তো বলল না যে আসবে। তা তুই গিয়ে জিজ্ঞেস কর না। আমি কিভাবে বলবো? তা ঠিক, তাহলে আমি চাই দেখি ছাগলটা কেন এলো। এটা বলেই আরশি রুম থেকে বেরোলো। নিচে আসতেই দেখতে পেল আনা অভ্রের সাথে কথা বলছে। আরশির মাথায় এক মুহূর্তে কলেজের সেই ছেলের দেওয়া গিফটের কথা মাথায় এলো। সে ভাবল, আচ্ছা আনা আবার অভ্র ভাইকে বলে দিবেন না তো গিফটের কথা। তাহলে তো হয়ে গেল। আমাকে শিল পাতায় রেখে ভর্তা বানানো থেকে অভ্র ভাইকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ খোদা, প্লিজ প্লিজ, ওই ছাগলটা যেন ভুল করেও অভ্র ভাইকে গিফটের কথা না বলে। আরশিকে নিচে নামতে দেখে আনা আরশিকে ডাক দিল। আরশি আনার কাছে আসতেই অভ্র গিয়ে সোফায় বসে খবরের কাগজ পড়তে শুরু করলো। আরশি এটা দেখে দ্রুত আনায়াকে নিয়ে নিজের রুমে এসে দরজা আলতো করে চাপিয়ে দিল। এই ছাগল, তুই আজকে বাসায় আসবি আমাকে জানলি না কেন? আনা হেসে বলল, সারপ্রাইজ জজ। তুই রাখো তোর সারপ্রাইজ, আগে বল অভ্র ভাই তোকে কি জিজ্ঞেস করছিল। আনা একটু ভেবে বলল, অভ্র ভাই? হ্যাঁ, আসলে আসি। ধুলোর, তাড়াতাড়ি বলো না বইন আমার, না হলে দেখবি এখনই আমি হার্ট ব্লাস্ট হয়ে মারা যাব। আসলে তোর হাত ধরছি, তাও এত স্লো বলিস না। তোর কথা বলার স্পিডের থেকে কচ্ছপের হাঁটার গতিও বেশি। সবসময় যা জিজ্ঞেস করে সেটাই করেছে। মানে তুই কলেজে গিয়ে কি করলি? কার সাথে কথা বললি? কোনো ছেলে তোর সাথে কথা বলার চেষ্টা করেছে কিনা? এগুলোই। তুই কি বললি? প্রতিবার যা বলি, যে আমাদের ভদ্র আরশি সোজা কলেজে গিয়ে ক্লাস করে আবার সোজা বাড়ি ফিরে এসেছে, কোনোদিকে খাড়ও ফেরায়নি। আর ওই গিফটের কথা, ওটা বলিসনি তো? আরে না, আমি এত বোকা নাকি? আরশি আনার কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার মায়ের পেটের আপন বোন। হু হু, বুঝেছি, এখন ছাড়। আরশি আনায়াকে ছেড়ে তার দিকে প্রশ্ন ছুড়ল, হঠাৎ বাড়িতে এলি যে? আনা আরশির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, গিফট দেখতে এসেছি। তা তো আমি তোকে ছবি পাঠাতামই। ছবিতে দেখা আর বাস্তবে দেখা এক হলো নাকি? এখন তাড়াতাড়ি বল, প্যাকেটের ভিতর কি ছিল? খুললি নি এখনো? আনা খুশি হয়ে বলল, তা ভালোই করেছিস। এখন দুজন মিলে একসাথে দেখব। আমার অনেক এক্সাইটেড ফিল হচ্ছে। তাড়াতাড়ি প্যাকেটটা আনো। আসতে বল, দেয়ালের ও কান আছে। আনা ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, এবার তাড়াতাড়ি আনো। দাঁড়া, দরজাটা লাগিয়ে নেই। এটা বলেই আরশি বিছানা থেকে নেমে দরজা আটাকাতে চলে গেল। খোল খোল, তাড়াতাড়ি প্যাকেটটা খোল। আমার আর তরস হয়েছে না ভিতরে কি আছে দেখার জন্য। দাঁড়া, খুলছি তো। এটা বলেই আরশি গিফটের প্যাকেটটা ছিঁড়তে শুরু করলো। কিন্তু গিফটের প্যাকেটটা ছিঁড়তেই আরশি আর আনা দুজনের চোখ ছানাবড়া হয়ে গেল। আনা বিস্ময়ে ভরা কণ্ঠে বলে উঠল, আইফোন। আরশি কাপা কাপা হাতে আইফোনের বক্সটা হাতে নিয়ে বলল, 17 প্রো ম্যাক্স। আনার চিৎকার শুনে আরশি ভরকে গেল। তার হাত থেকে আইফোনের বক্সটা পরে নিতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আনা সেটাকে ধরে ফেলল। ভাই, আইফোন 17 প্রো ম্যাক্স এটা। তোর কপাল খুলে গেছে রে আরশি। হায়, কিছুক্ষণ নেচে নেই। এটা বলেই আনা আরশিকে জোর করে বিছানা থেকে নামিয়ে নাচতে শুরু করলো। থামো থামো, এত লাফাস না।
তোর খুশি লাগছে না? ভাই তুই আইফোন গিফট পেয়েছিস। ভাব তুই তুই গিফট পেয়েছিস তাতেই আমার এত আনন্দ হচ্ছে। না জানি আমি পেলে কি করতাম। নিশ্চয়ই বাড়ির ছাদ থেকে লাফ দিতি। হ্যাঁ মানে না। কি উল্টো পাল্টা বলছিস তুই? আর মুখ বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? তুই খুশি না? কত মানুষের ড্রিম তোর হাতে ভাই। আমি বুঝতে পারছি না তুই এত খুশি হচ্ছিস কিভাবে। মানে দেখ আনা, এই গিফটটাকে দিয়েছে, কেন দিয়েছে, সে আমাকে চিনল কিভাবে, কিংবা কলেজের রুই ছেলেটা কে ছিল, আমরা তা কিছুই জানি না। আমার আসলে প্যাকেটটা খোলাই উচিত হয়নি। এত ভাবিস না তো। হয়তো কোনো সুগার ড্যাডি তোর প্রেমে পড়েছে। না হলে এত দামি গিফট কেউ দেয়? হেয়ালি করিস না তো আনা। আমি এখনই এটা আবার আগের মতো প্যাকেট করে রাখছি। কালকে গিয়ে পুরো কলেজ ওই ছেলেটাকে খুঁজবো। খুঁজে তারপর তার জিনিস তার কাছে দিয়ে দেব। না নিতে চাইলে তার সামনে ফেলে রেখে আসবো। যদি ছেলেটাকে না পাস, খুঁজতে থাকবো। যতদিন না পাই ততদিন এই ফোনটা আমার কাছে আমানত হিসেবে থাকবে। যেদিন ছেলেটাকে আবারও দেখব, সেদিনই এটা ফেরত দিয়ে দেব। এমনটা করিস না বোন। দেখ আইফোন নিজে হেঁটে তোর কাছে এসেছে। এভাবে এটাকে হালাফালা করিস না। যেহেতু এটা তোকে গিফট হিসেবে দিয়েছে, তখন রেখে দে না। তার উপর ছেলেটা তোকে ভাবি ডাকছিল। হয়তো ছেলেটার কোনো ভাই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খাক কিংবা ডুবে মরে যাক, সেটা দেখার বিষয় আমার না। আমি আমার অভ্র ভাইকে যেহেতু নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেহেতু এখানে অন্য কোনো পুরুষের উপহার নিজের কাছে রাখা উচিত হবে না। তাও আবার অপরিচিত। কেন যে তখন ছেলেটাকে জোর করে এটা দিয়ে দিলাম না? দিবই বা কিভাবে, দেওয়ার সুযোগটাই তো দিল না। থাক বাদ দে। আমিও একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম গিফটটা নিয়ে। সত্যি, যখন তুই অভ্র ভাইকেই ভালোবাসিস, তখন অন্য কারো গিফট তোর কাছে রাখা উচিত হবে না। তা এখন কি করবি এটা নিয়ে? আর সে ফোনটাকে আবারও প্যাকেটে মুড়তে মুড়তে বললাম ই তো ফেরত দিয়ে দেব। তা বুঝলাম না কিন্তু ছেলেটাকে পাবি কি না পাবি সেটা তো জানিস না। যতদিন না আমি ছেলেটাকে পাচ্ছিস, ততদিন তো আর ফোনটা তাকে ফেরত দিতে পারবি না, তাই না? তাহলে এখন কি করবি? কোথায় রাখবি এটা? আনার কথায় আরশি ভাবুক হয়ে বলল, তা যা বলছিস। আলমারিতে রাখা যাবে না? তাহলে এটা কারো চোখে পড়ে যাবে। আমার আলমারিতে কোনো প্রাইভেসি নেই। সুযোগ পেলেই তাসুপু এসে জামা কাপড় নিয়ে খাটাখাটি শুরু করে। তাহলে তাহলে কোথায় রাখবি? তুই নিয়ে যাবি? না বাবা, আমার যা বজ্জাত হয়, 2 মিনিটে এটা ওর চোখে পড়ে যাবে। আমি এই রিস্ক নিতে রাজি নই। তুই না আমার বেস্ট ফ্রেন্ড। এই তার নমুনা। আমার এই সামান্য হেল্পটাও করতে পারছিস না। দেখ ননদিনী, আমার বন্ধুত্ব নিয়ে তুই প্রশ্ন তুলবি না। সময় এলে আমি আমার বন্ধুত্বের প্রমাণ দিয়ে দেব। তো এখন দে, ফোনটা তোর সাথে নিয়ে যা। এখনই তো সঠিক সময় তোর বন্ধুত্বের প্রমাণ দেওয়ার। দেখ ননদিনী, ধর তোর কথা অনুযায়ী এটা আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপর যখন আমার ভাই এটা দেখবে, তখন তো ও আমাকে চেপে ধরবে এটা কোত্থেকে পেলাম। তুই তো জানিসই আমি কোনো কথা হজম করতে পারি না। তখন যদি মুখ ফুসকে আমি তোর নামটা বলে দিই, তাহলে তো ভাইয়া অভ্র ভাইকে বলে দিবে সব। তখন আমিও ফাঁসবো। আর তুই ফাঁসবি। তার থেকে বরং তুই তোর রুমের কোথাও একটা লুকিয়ে রাখো। কোথায় লুকাবো? লুকোনোর জায়গাই তো পাচ্ছি না। ওটা পেলে কি বারবার তোকে নিয়ে যেতে বলতাম এটা? দাঁড়া, আমাকে ভাবতে দে। তাড়াতাড়ি ভাব একটু। চুপ থাক 2 মিনিট। শান্ত মাথায় ভাবতে দে। আচ্ছা, আইডিয়া। আনা তুড়ি মেরে বলল। আনার কথা শুনে আরশি তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আইডিয়া তাড়াতাড়ি বল। আমি ফেসবুকের রিলসে দেখেছি, মেয়েরা বইয়ের ভেতরে ফোন লুকিয়ে নিয়ে কলেজে যায়। তুই এটা করতে পারিস? আরশি আনার কথার আগামাথা বুঝতে না পেরে বলল, মানে মানে এটাই যে, দেখ তোর রুমে অনেকগুলো গল্প উপন্যাসের বই আছে। এগুলো তুই ছাড়া কেউ পড়েও না, আর ধরেও দেখে না। তো আরে বোকা, তুই ওগুলোর মধ্যেই কোনো একটা বইয়ের ভেতরের পৃষ্ঠাগুলো এই ফোনের বক্সের সাইজের করে কেটে তার ভেতরে ফোনটা লুকিয়ে রাখবি। ব্যাস। আরশি আনার কথা শুনে চমকে উঠল। চোখ বড় বড় করে বলল, কি? আনা ভাবলেশীন ভাবে বলল, এত চমকাচ্ছিস কেন? আপাতত এটা ছাড়া আমার মাথায় আর কোনো বুদ্ধি আসছে না। তুই কি বলছিস, ভেবে বলছিস তুই? এখন ভাবাভাবির সময় আছে। তাই বলে তুই আমাকে আমার উপন্যাসের বইয়ের পৃষ্ঠা কেটে তার ভিতরে এটা লুকিয়ে রাখতে বলবি? তোর কাছে এর থেকে ভালো বুদ্ধি থাকলে তাহলে সেটা কর। কিন্তু তাই বলে আমার প্রিয় বই। বই গেলে বই আসবে বই। কিন্তু যদি অভ্র ভাই এই গিফটের কথা জানতে পারে, আর এক থাপ্পড়ে তোর দাঁতগুলো ফেলে দেয়, তখন তুই আর জীবনেও তোর দাঁত ফেরত পাবি না। তাও ঠিক। আমি জানি। এখন যা করার তাড়াতাড়ি কর। গিয়ে একটা বই আর কাটার নিয়ে। আরশি নিজের অনিচ্ছা সত্ত্বেও আনার কথা মতো গিয়ে একটা বই আর একটা কাগজ কাটার নিয়ে এলো।
যতই হোক, এত বড় হওয়ার পরে অভ্রের হাতে মার খেলে কারোর সামনে সে আর মুখ দেখাতে পারবে না। আরশি বইয়ার কাগজ কাটার নিয়ে আসতেই আনা বইটার ভিতরের কাগজগুলো মাপমতো কেটে তার ভিতরে ফোনের প্যাকেটটা রেখে দিল। বাঁচা গেল। নে দেখ, তোর অভ্র ভাই কেন বাড়ির কারো সাধ্যই নেই এখান থেকে ফোন খুঁজে বের করার। আরশি তার বইয়ের কাটা কাগজগুলোর দিকে তাকিয়ে বলল, তা ঠিক আছে, কিন্তু আমার বইটা ইন্তেকাল করলো। আনা আরশির মাথায় গাঁটটা মেরে বলল, ওটা ইন্তেকাল না করলে তোর ইন্তেকাল করা লাগতো গাধা। থাক, কষ্ট পাস না, তোকে কালকে 1 টাকার একটা চকলেট কিনে খাওয়াবো আনে। এখন এগুলো ঠিক করে রাখো যা। আরশি বইটা আবারও আগের জায়গায় নিয়ে গুছিয়ে রাখল। কাটারটা টেবিলে ছুঁড়ে রাখল। বইয়ের কাগজগুলো সযত্নে তুলে নিজের ব্যাগে লুকিয়ে রাখল। আনা আরশিকে কাগজগুলোকে ব্যাগে রাখতে দেখে জিজ্ঞেস করল, ওগুলো ব্যাগে রাখছিস কেন? ফেলে দে। তুই কি চাস আমি এগুলো ঝুড়িতে ফেলি আর তাসুপু এগুলো দেখে ফেলুক? এগুলো দেখলেই তো সে আবার ডিটেকটিভগিরি শুরু করে দিবে। তার থেকে বরং কাল কলেজে যাওয়ার পথে কোথাও একটা ফেলে দেব। তা ভালো করেছিস। আরশি সবকিছু ঠিকঠাক করে রেখে বিছানায় বসে পড়ল। দোয়া কর আনু, ওই ছেলেটাকে যেন পেয়ে যাই। নর্মাল দোয়া 500 টাকা, কান্নাকাটি করে দোয়া 1000 টাকা, নামাজ পড়ে দোয়া 1500 টাকা। কোনটা করব বল? আরশি আনার কথায় অবাক হয়ে বলল, থাক বোন, তোর দোয়া লাগবে না। আরে নে নে, আমার দোয়াতেই কাজ হবে। তোর জন্য না হোক 50% ডিসকাউন্ট করে দিচ্ছি। তোর দোয়ায় যদি কাজই হতো তাহলে তুই এতদিন সিঙ্গেল থাকতি না। ভণ্ডামি বাদ দে, এভাবে অপমানটা না করলেও পারতি। শোন। আনা গোমরা মুখ করে বলল, বল। আরে শোন না। শুনছি তো, বল। ছেলেটাকে খুঁজে পেলে ওকে ওর গিফট ফেরত দিয়ে আমি ওর কাছ থেকে আমার বইয়ের টাকা নিয়ে আসব। আনা মুখ ভেঙচিয়ে বলল, হ্যাঁ, তোর জন্যই তো বসে আছে। তুই যাবি, বইয়ের টাকা চাইবি, আর তোকে দিয়ে দিবে। আলবাত দিবে। দিতেই হবে। ওই ছেলের জন্যই তো আমার বই। আরশি আর কিছু বলার আগেই দরজায় কেউ কড়া নাড়ল। আরশি নিজের কথা বন্ধ করে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সে ভয়ে ভিতর থেকে কেঁপে উঠল। তার সামনে অভ্র দাঁড়ানো। আরশি মনে মনে ভাবল, আচ্ছা, অভ্র ভাইয়া কি এতক্ষণ এখানেই ছিল? আমাদের কথা বার্তা কি কিছু শুনেছে? মুখের অভিব্যক্তি দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে? এগুলো ভাবতে ভাবতেই আরশির শুকনো ঢোক গিলল। আরশির ভাবনার মাঝেই অভ্র তার চোখের সামনে তুড়ি বাজালো। অভ্রের তুড়ির শব্দে আরশির ভাবনার সুতো ছিঁড়ে গেল। কি ভাবছিস? আরশি আমতা আমতা করে বলল, এই কিছু না তো। এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিলি? আপনাকে বলবো কেন? অভ্র কিছুটা আরশির দিকে এগিয়ে বলল, তো কাকে বলবি? অভ্র সামনের দিকে এগোনোর কারণে আরশি কিছুটা পিছিয়ে গিয়ে বলল, মেয়েদের পার্সোনাল কিছু থাকতেই পারে। সব কথা কি আপনাকে বলতে হবে? তাও ঠিক। এবার সামনে থেকে সর। কেন? সব কথা তোকে বলতে হবে নাকি? সরবি নাকি? আরশি দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল, সরেছি তো। গুড। এটা বলেই অভ্র আরশির রুমের ভিতরে ঢুকল। অভ্রকে আরশির রুমে দেখতেই আনা কিছুটা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল, ভাইয়া আপনি? ওই আর কি একটা উপন্যাসের বই নিতে এলাম। সময় কাটছিল না, তাই ভাবলাম পড়ি। আমার তো তেমন বইটি পড়াও হয় না, আর কেনাও হয় না। তার ওর থেকেই নিতে এলাম। আরশি অভ্রের কথা শুনে বলল, আপনি বই পড়বেন? কেন পড়তে পারি না? আরশি মিনমিনিয়ে বলল, আমি তো ভেবেছিলাম শুধু কথায় কথায় ঝাড়ি দিতে পারেন। অভ্র আরশির কথা ভালোভাবে বুঝতে না পেরে বলল, কিছু বললি? না না, আমি আবার কি বলবো? অভ্র আরশির বুক সেলফে হাত বোলাতে বোলাতে বলল, এখান থেকে কোন বইটা ভালো হবে বলতো? অভ্রের কথা আরশি কিছু বলবে তার আগেই আনা বলে উঠল, হান্টিং অ্যাডালাইন। অভ্র ভাইয়া এই বইটা পড়ুন। দারুণ লাগবে। আনার কথা শুনে আরশি দৌড়ে গিয়ে আনার মুখ চেপে ধরল। অনেক কষ্টে মুখে হাসি এনে বলল, চিত্ত চিরে চৈত্র মাস বইটা পড়ুন অভ্র ভাই। কিন্তু আনা, ও যেটার কথা বলেছে ওটা মোটেও ভালো লাগবে না পড়তে। আপনি বরং চিত্ত চিরে চৈত্র মাস বইটা পড়ুন। ওটা পড়লে আপনি বাহার ভাইয়ের প্রেমে পড়ে যাবেন। থুরি, আপনি তো ছেলে। যাই হোক, ওটাই নিন। আনা যদিও অভ্রকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আরশি মুখ চেপে ধরার কারণে কিছুই বলতে পারল না। অভ্র আর কিছু না ভেবে আরশির কথা মতো চিত্ত চিরে চৈত্র মাস বইটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অভ্র রুম থেকে বেরিয়ে যেতেই আরশি আনার মুখ থেকে হাত সরিয়ে নিল। আরশি মুখের ওপর থেকে হাত সরাতেই আনা যেন হাত ছেড়ে বাঁচল। ফুসতে ফুসতে আরশির দিকে তাকিয়ে বলল, এই যে গাধার 6 নম্বর বাচ্চা, আমাকে মারতে চাইছিলি নাকি? তুই অভ্র ভাইকে ওই বইটার কথা বললি কেন? বলেছি বেশ করেছি। এখন গিয়ে আবার বলবো? আমি তোর মুখ চেপে ধরেছিলাম, বেশ করেছিলাম। দরকার পড়লে এখন তোকে বেলকনি থেকে ফেলে দিব। থাকবই না আমি এ বাড়িতে। আর কখনোই আসবো না তোদের বাড়িতে।
আমাকে মারার হুমকি দিলি না। থাক তুই। গেলাম আমি। আর আসবো না। আসবই না। এটা বলেই আনা ফুঁসতে ফুঁসতে আশির রুম থেকে বেরিয়ে গেল। আনা রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই তাসফিয়া আশির রুমে এলো। কি হয়েছে রে আশি? আনায়াকে দেখলাম ফুসফুস করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ডাকলাম তাও সাড়া দিল না। তোদের ঝগড়া হয়েছে নাকি? আরশি হেসে বলল, আরে না তাসুপু। ওর মাথার একটা তার ছিঁড়ে গেছে। ও কালকে আবার ঠিক হয়ে যাবে। তুই ভাবিস না তো। আচ্ছা লুডো খেলবি? আমার ফোনে চার্জ নেই। আমার ফোনে আছে। আচ্ছা দাঁড়া, আফিয়া আর ফাহিমকে ডেকে আনি। 4জন মিলে খেললে মজা হবে। ঠিক আছে। তাড়াতাড়ি যা। 2 মিনিট। এটা বলেই তাসফিয়া আফিয়া আর ফাহিমকে ডাকতে ডাকতে আশির রুম থেকে বেরিয়ে নিচে এলো। কিছুক্ষণ পরে তাসফিয়া আফিয়া আর ফাহিমকে নিয়ে আশির রুমে এলো লুডো খেলার জন্য। ওরা আসতেই আশি ওদেরকে নিয়ে লুডো খেলা শুরু করলো। লুডো খেলার এক পর্যায়ে আশি তাসফিয়ার গুটি কেটে দিতেই ফাহিম খুশিতে চিল্লিয়ে বলে উঠল, হুরুরে। শিয়া তুমি বেস্ট। পেতনি, তার গুটি কেটে দিলে। সব কেটে দেও ওর গুটি। তাসফিয়া ফাহিমের কথা শুনে সজোরে তার পিঠে কিল বসিয়ে দিল। তাসফিয়ার কিলে ব্যথা পেয়ে ফাহিম জোরে কান্না শুরু করলো। আরশি ফাহিমকে থামাতে থামাতে তাসফিয়াকে বলল, তাসুপু, তুই এটা কি করলি? আমার ফাহিম বাবুকে এভাবে মারলি কেন? দেখ বেচারা কত কান্না করছে। তাসফিয়া মুখ ভেঙিয়ে বলল, ও ব্যথা ট্যাথা কিচ্ছু পায়নি। সব নাটক করছে, আমাকে ফাঁসানোর জন্য। আমি আস্তেই মেরেছি। আরও এমন নাটক করছে, যেন আমার এক কিলে ওর হাড়গোড় সব ভেঙে গেছে। তাসফিয়ার কথা শুনে ফাহিম কান্না থামিয়ে বলল, দেখো শিয়া, দেখো পেতনিটা কি বলে। আজকে আমি এর নামে অভ্র ভাইয়ার কাছে নালিশ করব। তাসফিয়া ভাব নিয়ে বলল, যা যা। আমি তোর অভ্র ভাইয়াকে ভয় পাই নাকি? তাসফিয়া একথা বলতে না বলতেই অভ্র রুমের দরজার সামনে এসে হাজির হলো। অভ্রকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিয়া এক ঢোক গিলল। বাবা মা কে তেমন একটা ভয় না পেলেও নিজের ভাইকে তাসফিয়া জমের মতো ভয় পায়। আমতা আমতা করে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এখন এখানে? অভ্র শার্টের হাতে গোটাতে গোটাতে বলল, হ্যাঁ, একটু বাইরে যাচ্ছিলাম। তা তোদের কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? তোরা কি এখনো বাচ্চা? সন্ধ্যা হয়ে গেছে, জাগি হাত মুখ ধুয়ে পড়তে বসো। এটা বলেই অভ্র আশির রুমের সামনে থেকে যেতে নিচ্ছিল। কিন্তু ফাহিম বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে অভ্রকে পিছন থেকে ডাক দিল। অভ্র পিছনে ফেরার আগেই তাসফিয়া ফাহিমকে রুমের মধ্যে নিয়ে মুখ চেপে ধরল। অভ্র আবারও আরশির রুমের দিকে আসতে নিতেই আরশি হঠাৎ গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ল। আরশি হঠাৎ করে সামনে চলে আসাতে অভ্র একটুর জন্য ওর ওপর পড়েনি। পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। এই বাদরনি, তোর সমস্যা কি? হুটহাট এভাবে সামনে এসে পড়িস কেন? আরশি অভ্রের বকা থেকে বাঁচার জন্য হুট করে বলল, কিছু জানার ছিল। অভ্র আরশির কথা শুনে কিছুটা কপাল কুঁচকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কাজ আছে। কোথায় যাবেন? সেটা তোর না জানলেও চলবে। এখন কি বলার জন্য পেতনির মতো সামনে এসে পড়লি, সেটা বল। আরশি মূলত অভ্রকে রুমে যাওয়া থেকে আটকানোর জন্য অভ্রের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। কারণ অভ্র রুমে গেলেই ফাহিম তাকে বলে দিত যে তাসফিয়া তাকে মেরেছে। আর সেটা শুনে অভ্র নিশ্চয়ই তাসফিয়াকে বকা দিত। তাই তো তাসফিয়াকে অভ্রের বোকার হাত থেকে বাঁচানোর জন্য আরশি হুট করে এসে অভ্রের সামনে দাঁড়িয়ে পড়ল। কিন্তু এটা করে যে সে নিজের পায়ে নিজে কুড়াল মারল, তা সে এখন বুঝতে পারছে। আরশিকে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখে অভ্র এক ধমক দিয়ে বলল, কি বলবি তো? নাকি আমি সারা জীবন তোর সামনে এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকব? যদিও তুই বললে তা করতে সমস্যা নেই। কিন্তু এখন তাড়াতাড়ি বল, কি বলতে চাইছিলি? না মানে। আরশির কাজে এখন অভ্র কিছুটা বিরক্ত হয়ে গেল। কি না মানে করছিস? 1 সেকেন্ডে বল কি বলতে চাইছিলি। না হলে এক থাপ্পড়ে তোর হাড়গোড় নাড়িয়ে দেব। অভ্রের কথা শুনে আরশি ঝটপট তার দু গালে হাত দিয়ে রাখল, যেন সে অভ্রের শক্ত হাতের তীব্র থাপ্পড়ের থেকে নিজের নরম তুলতুলে গাল দুটোকে রক্ষা করতে পারে এই আশায়। অভ্র আরশির এমন কাণ্ডে মুখের ভাষা হারিয়ে ফেলল। ধমক দিয়ে বলল, হাত নামা। না নামাবো না। আরশির সহজ সরল জবাব, নামা। না। হাত নামালেই আপনি থাপ্পড় দিবেন, আমি জানি। দিব না। নামা হাত। আর তাড়াতাড়ি বল কি বলবি। আমার কাজ আছে আরশি। তুই জানিস না, আমি লেট করা পছন্দ করি না। আরশি অভ্রের কথা শুনে গাল থেকে হাত নামালো। গুড গার্ল। এখন কি বলবি, বল। আরশি কি বলবে ভেবে না পেয়ে বলল, আপনি বইটা পড়েছেন? কোন বই? ওই যে তখন আমার রুম থেকে নিলেন। চিত্ত চিরে চৈত্র মাস। বাহার ভাইয়ের। ও আচ্ছা ওটা। না এখনো পড়িনি। অভ্র এখনো বইটা পড়েনি এটা শুনে আরশির কিছুটা মন খারাপ হলো।
সে মূলত ওই বইটা অভ্রকে পড়তে বলেছিল কারণ বইয়ের প্রধান চরিত্র বাহার ভাইও তার অভ্র ভাইয়ের মতো বেকার। তবুও চিত্রা সেই বেকার বাহার ভাইকেই ভালোবেসে তার পাশে থেকেছে, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। সেও চায় তার অভ্র ভাইয়ের সাথে ঘর বাঁধতে, তার পাশে থাকতে। অভ্র ভাইয়ের চাকরি না থাকা নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু তার অভ্র ভাই তো বইটা পড়লই না। এটা ভেবেই তার উৎফুল্ল মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। আরশিকে কিছুটা মন খারাপ করতে দেখে অভ্র মুচকি হেসে আরশির মাথায় হাত দিয়ে তার খোলা চুলগুলো কিছুটা এলোমেলো করে দিয়ে বলল, হুট করে একটা জরুরি ফোন এলো, তাই যেতে হচ্ছে। রাতে ফিরে বইটা পড়ব। অভ্রের কথা শুনে মুহূর্তেই আরশির মন আগের মতো ভালো হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে বলল, রাতে কখন ফিরবেন অভ্র ভাই? অভ্র আরশির মাথায় হালকা চাটি দিয়ে বলল, তোকে বলবো কোন দুঃখে? বলুন না। ফিরতে দেরি হবে। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আমি যেন তোকে রাত জাগতে দেখি না, তাহলে কিন্তু তোর গল্পের বই সব পুড়িয়ে দেব। আর এখন গিয়ে তাড়াতাড়ি পড়তে বসো, সামনে পরীক্ষা। বলতে বলতে অভ্র সিঁড়ি দিয়ে নেমে বাড়ির সদর দরজা দিয়ে বাইরে চলে গেল। অভ্র জানে সে আশিকে যতই রাত জাগতে নিষেধ করুক না কেন, সে রাত জাগবেই। গল্পের বই পড়ার বাহানা দিয়ে আশি যে প্রতিদিন অভ্রের বাড়ি ফেরার অপেক্ষায় থাকে তা অভ্রের অনেক আগে থেকেই জানা। সে তার প্রতি আশির অনুভূতি সম্পর্কেও অবগত, কিন্তু তার মতে এখনো আশির অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার মতো সঠিক সময় আসেনি। তাই সে নিজের অনুভূতিগুলোকেও যথাসম্ভব আশির থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু কথায় আছে না, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। ঠিক তেমনি অভ্র যতই সবসময় আশির প্রতি তার অনুভূতিগুলোকে ধমকের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, মাঝে মধ্যে সে তার আচরণে ঠিকই আশির প্রতি তার বেসামাল অনুভূতিগুলো প্রকাশ করে ফেলে। অভ্র চলে যেতেই আশি নিজের রুমে গেল। গিয়ে দেখল পুরো রুমের সবাই চুপচাপ। সবাইকে চুপচাপ দেখে আশি বুঝতে পারে তার অনুপস্থিতিতে এখানে একদফা মারপিট হয়ে গেছে। তাই তো পরিবেশ এত ঠান্ডা। তাসুপু, যাও তাড়াতাড়ি গিয়ে বই নিয়ে আসো। আর আফিয়া তোরাও গিয়ে বই নিয়ে আয়। ফাহিম আরশির কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে চলে গেল। আর বেরোনোর আগে আবারও তাসফিয়ার দিকে তাকিয়ে একটা বছর ভেঞ্চি দিয়ে গেল। ফাহিমের পিছু পিছু আফিয়াও ছুটল তার বই খাতা আনার জন্য। কি হলো তাসুপু, তুমি পড়বে না? তোমারও তো সামনে পরীক্ষা। তাসফিয়া উদাস মনে বলল, কিছু ভালো লাগে না রে আশি, ইচ্ছে করে দূরে কোথাও পালিয়ে যাই। আরশি তাসফিয়ার পাশে বসতে বসতে বলল, আমারও মাঝে মাঝে মন চায় দূরে কোথায় পালিয়ে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। তাই এসব চিন্তা বাদ দাও, আর গিয়ে বই নিয়ে এসো। যাও। যাচ্ছি। তাড়াতাড়ি যাও। তাসফিয়া বই আনতে নিজের রুমে চলে যেতেই আরশি তার বিছানা ভালো করে গুছিয়ে ছেড়ে নিল। সেই বিকেল থেকে তারা চারজন মিলে বিছানার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। নিজের বিছানার এমন করুণ অবস্থা আরশির চোখে সইল না, তাই নিজেই দায়িত্ব নিয়ে সবটা গোছালো। আরশি বিছানা গোছানো শেষ করতে না করতেই ফাহিম আর আফিয়া এসে বিছানার ওপরে ঝাঁপিয়ে পড়ল। এতক্ষণ কষ্ট করে গোছানো বিছানাটা আবারও নিজের চোখের সামনে অগোছালো অবস্থায় দেখে আরশির কান্না করে দেবার মতো অবস্থা। আফিয়া, তোরা আমার বিছানা থেকে নাম, না হলে কিন্তু তোদের দুটোর নামে আমি অভ্র ভাইয়ের কাছে নালিশ করব। পরে অভ্র ভাই তোদের পিঠের ছাল চামড়া তুলে দিলে আমার কিন্তু কোনো দোষ নেই। ফাহিম, আফিয়া অভ্রের নাম শুনে চুপচাপ বিছানা থেকে নেমে চেয়ার টেবিলে বসল। আরশি আবারও সুন্দর মতো বিছানা গুছিয়ে নিল। আরশির বিছানা গোছাতে গোছাতে তাসফিয়াও বই নিয়ে আরশির রুমে চলে এলো। তারপর চারজন মিলে একসাথে পড়তে বসল। প্রায় 9টা নাগাদ ফাহিমা বেগম আরশি, তাসফিয়া, ফাহিম আর আফিয়াকে খেতে ডাকতে আরশির রুমে এলেন। রুমে ঢুকতেই তিনি দেখতে পেলেন তার বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত। বাহ, আমার ছেলেমেয়েরা দেখি এখনো পড়ালেখা করছে। আজকে সূর্য কোন দিকে উঠেছিল? সূর্য আজকেও পূর্ব দিকেই উঠেছিল ছোট মা। আজকেও ওই দিক থেকেই উঠেছে। শুধু আমাদের সকলের সামনে পরীক্ষা, তাই মনোযোগ দিয়ে পড়ছিলাম সবাই। আরশি বই গোছাতে গোছাতে বলল, বুঝলাম। তা পড়া শেষ হলে এখন তোরা আয়। তোদের বাবা চাচারা সেই কখন এসে গেছে। সকলে এখন খাবার খেতে বসেছে, তোরাও আয়। আফিয়া আর ফাহিম এতক্ষণ যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সামনে পরীক্ষা বিধায় তাসফিয়া এতক্ষণ তাদের দুজনকে জোর করে পড়িয়েছে। এখন যখন ফাহিমা বেগম সকলকে খেতেই ডাকছেন, তাহলে তাদের জন্য আজকের মতো পড়া শেষ। এটা ভেবেই খুশিতে আফিয়া আর ফাহিম লাফিয়ে চেয়ার থেকে উঠে ফাহিমা বেগমের পিছু পিছু বই নিয়ে নিচে চলে এলো। আরশি আর তাসফিয়াও কিছুক্ষণের মধ্যে খাবার টেবিলে চলে এলো। খাবার টেবিলে প্রতিদিনের মতোই সকলে ছিল অভ্রবাদে। এটা দেখে আরশির মন কিছুটা খারাপ হলেও সে চুপচাপ সকলের সাথে খাবার খেয়ে নিজের রুমে চলে এলো।
তার এখন মাঝে মধ্যে নিজের কাছেই নিজেকে অচেনা লাগে। আগেও তো অভ্র ছাড়া সে বাড়িতে আনন্দের সাথে অনেকটা সময় কাটিয়েছে, কিন্তু এখন যেন অভ্রকে ছাড়া তার সারা বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। সারাক্ষণ এক নজর অভ্রকে দেখার জন্য তার মন ছটফট করে। আবার অভ্রকে দেখলে তার বুকের মধ্যেও ছোট্ট হৃদযন্ত্রটা অহেতুক লাফালাফি শুরু করে দেয়। এটা নিশ্চয়ই ভালোবাসা। আরশি খাবার খেয়ে রুমে আসতেই দেখল আনার 5-6টা মিসড কল। আরশির বরাবরই ফোন সাইলেন্ট রাখার স্বভাব, যার কারণে বহুবার সকলের কাছে বোকাও শুনেছে, কিন্তু সে তার এই বদ অভ্যেসটা আজ পর্যন্ত বদলাতে পারেনি। আরশি আর কিছু না ভেবে আনায়াকে কল ব্যাক করল। সেই বিকেলে আনার রেগেমেগে চলে যাওয়ার পর আর তার আর আনার কোনো কথা হয়নি। যদিও আরশি জানতো আনাই আগে তাকে ফোন দিবে। তাদের মধ্যে ঝগড়া যার কারণেই হোক না কেন, নিজের ইগোকে সাইডে রেখে আনাই সর্বপ্রথম কল দিবে। ফোনে 2-3 বার রিং বাজতেই আনার আরশির ফোন তুলল। ফোন তুলেই ব্যতিব্যস্ত কণ্ঠে আরশিকে জিজ্ঞেস করল, তুই তখন অভ্র ভাইকে কোন বইটা দিয়েছিলি শয়তানের ডিম? আরশি আনার কথা বুঝতে না পেরে বলল, কি বলছি? বিকেলে যে অভ্র ভাই তোর রুমে এলো বই নেওয়ার জন্য, তখন তাকে কোন বইটা দিয়েছিলি মনে আছে? হ্যাঁ, চিত্ত চিরে চৈত্র মাস। আইফোনটা কোন বইয়ের ভেতরে রেখেছিলি? আইফোনটা? তাড়াতাড়ি বল। ঠিক মনে পড়ছে। আরশির কথা শুনে আনা দাঁতের দাঁত চেপে বলল, আরে বললি, তুই অভ্র ভাইকে যে বইটা দিয়েছিলি ওটার মধ্যেই ফোনটা রেখেছিলি। আনার কথা শুনে আরশির যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি বললি? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে ওই বইটার ভিতরেই রেখেছিলি। তুই গিয়ে ওই বইটা খুঁজে দেখ, না হলে তোর রুমে থাকা বইগুলো ভালো করে খুঁজে দেখ, আর তাড়াতাড়ি আমাকে বল। যদি অভ্র ভাইয়ের হাতে একবার ফোনটা পড়ে যায়, তাহলে তোর সাথে সাথে আমিও শেষ। দাঁড়া 5 মিনিট দে। অভ্র ভাই আমাকে তার রুমে যেতে বারণ করেছে। তার ওপর তার রুম লক করা। একটা চাবি তার কাছে, আরেকটা বড় মারও কাছে। এখন বড় মায়ের কাছে গিয়ে চাবি চাইলে অনেক কৈফিয়ত দেওয়া লাগবে। তার থেকে বরং আমি নিজের রুমের বইগুলোই চেক করে দেখি, যদি এগুলোর মধ্যেই ফোনটা পেয়ে যাই তাহলে তো ভালো, না হলে না জানি আমাদের কপালে কি আছে। কথা পরে বলিস, আগে তাড়াতাড়ি গিয়ে খোঁজ। আমার প্রচুর চিন্তা হচ্ছে ভাই। খোঁজা শেষ হলে কল দিস। ওকে। এটা বলেই আরশি ফোন রেখে তার বুক সেলফের সবগুলো বই এক এক করে খুঁজতে লাগলো। কিন্তু সবগুলো বই খোঁজার পরে তার মাথায় হাত, কারণ এখানের বইগুলোর কোনোটার মধ্যেই ফোনটা নেই। মানে অভ্রের কাছের বইটাতেই সেই আইফোনটা রাখা আছে। এটা ভেবেই আরশির হাত পা ঠান্ডা হয়ে এলো। সে কাপা কাপা হাতে আনার নম্বরে কল করলো। কল করার সাথে সাথেই আনার রিসিভ করলো। কি হলো বইন, ফোনটা পেয়েছিস? আরশি চুপ। কথা বলছিস না কেন? আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? চুপ থাকিস না। সেই বিকেল থেকে চিন্তায় চিন্তায় আমি শেষ। কেলো হয়ে গেছে প্রেদোস্ত। অভ্র ভাইকে যেই বইটা নিতে বলেছিলাম, ওটার মধ্যেই ফোনটা আছে। সব দোষ তোর। জগতে কি আর কোনো বই ছিল না? তুই কেন আগ বাড়িয়ে ওটা নিতে বললি? লি চুন্নি, তুই আমার বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক। না জানি আমার কি হবে। তোকে তো অভ্র ভাই শুলে চড়াবেই, সাথে আমাকেও শুলে চড়াবে। সব দোষ তোর। এটা বলেই আনা মিছিমিছি কান্না করতে লাগলো। সব দোষ তোর। জগতে কি আর কোনো বই ছিল না? তুই কেন আগ বাড়িয়ে ওটা নিতে বললি? লি চুন্নি, তুই আমার বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক। না জানি আমার কি হবে। তোকে তো অভ্র ভাইয়ের শুলে চড়াবেই, সাথে আমাকেও শুলে চড়াবে। সব দোষ তোর। এটা বলেই আনা মিছিমিছি কান্না করতে লাগলো। তুই যদি আগে অভ্র ভাইকে হান্টিং অ্যাডালাইন বইটার কথা না বলতি তাহলে কিছুই হতো না। আমাকে দোষ দিয়ে লাভ নেই। সব দোষ তোর। তোর জন্যই তাড়াতাড়িতে আমার মুখ থেকে চিত্ত চিরে চৈত্রমাস বইটার নাম বেরিয়ে গেছে। দোষ তোর। তোর মুখ থেকে অন্য কোনো বইয়ের নাম বের হলো না, ওই বইটার নামই বের হতে হলো। সব দোষ তোর। আচ্ছা দোষ যারই হোক, ফাঁসবো কিন্তু দুজনেই। তাই একে অপরের দোষ না দিয়ে তার থেকে বল কি করা যায়। অভ্র ভাইয়া কি বইটা পড়েছে? না, এখনো পড়েনি। অভ্র ভাইয়ের কোন জরুরি কাজ চলে এসেছিল, তাই পড়তে পারেনি। বলেছে রাতে বাড়িতে ফিরে পড়বে। আনা বিড়বিড়িয়ে বলল, যাক বাবা, তাহলে বাঁচার একটা আশা আছে। ফোনের এপাশ থেকে আরশি আনার কথা ভালোভাবে বুঝতে না পেরে বলল, কি বললি? কিছু না, বাদ দে। তুই বরং তাড়াতাড়ি অভ্র ভাইয়ার রুম থেকে গিয়ে বইটা নিয়ে আয়। কি? তুই কি আজকাল কানে কম শোনা শুরু করেছিস আরশি? বললাম তাড়াতাড়ি গিয়ে অভ্র ভাইয়ার রুম থেকে বইটা নিয়ে আয়। না, আমি অভ্র ভাইয়ের রুমে যাব না। যদি কোনো ভাবে জানে আমি তার নিষেধ করা সত্ত্বেও তার রুমে ঢুকেছি, তাহলে আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবে। যদি তার রুমে যেতে না চাস, যাস না। তাহলে শুলে চড়ার জন্য রেডি হয়ে থাকিস। ধুরর, কি যে করি। দুদিকেই বিপদ। রুমে ঢুকলেও বিপদ,
না ঢুকলেও বিপদ। আফিয়া বা ফাহিমকে পাঠা তাহলে। ওরা এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। তাহলে তাসফিয়া আপুকে বল। তাসুপু কে বললে সে হাজারটা প্রশ্ন করা শুরু করবে। পরে দেখা যাবে অভ্র ভাইয়ের কাছে ধরা পড়ার আগে তাসুপুর কাছেই ধরা পড়ে যাব। তাহলে আমি বরং মেজো মাকে গিয়ে বলি অভ্র ভাইয়ের রুম থেকে বইটা এনে দিতে। এটাই সব থেকে সেফ উপায়। মেজো মা কিছু জিজ্ঞেসও করবে না। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে বইটা নিয়ে এসে আমাকে মেসেজ দিয়ে জানাস। ওকে, এখন রাখি। আচ্ছা। আনার সাথে কথা শেষ করে আশিস সোজা তাসলিমা বেগমের রুমে গেল। দরজায় হালকা টোকা দিয়ে বলল, মেজো মা আসবো। আমার রুমে আসার জন্য তোর আবার অনুমতি নেওয়া লাগে নাকি বোকা মেয়ে? ভেতরে আয়। তাসলিমা বেগমের থেকে অনুমতি পেয়ে আশির রুমের ভিতরে ঢুকল। তাসলিমা বেগম নিজের বিছানাতেই শোয়া ছিলেন। তা কি মনে করে আমার রুমে আসা হলো শুনি? কোনোদিন তো আসতে দেখি না। আরশি বিছানায় বসতে বসতে বলল, আসলে মেজো মা, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ সাহায্য। তা বল, আমি তোর কি সাহায্য করতে পারি? আরশি তাসলিমা বেগমের হাত ধরে বলল, আগে বলো না করবে না। তাসলিমা বেগম আরশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না করব না। এবার বল। আমার একটা বই অভ্র ভাইয়ের রুমে আছে। আর তুমি তো জানোই অভ্র ভাই তার রুমে আমাকে ঢুকতে বারণ করে দিয়েছে অনেক আগেই। এখন যদি জানতে পারে আমি তার রুমে গিয়ে বই এনেছি, তাহলে তোমার এই বাচ্চা মেয়েকে তোমার ওই বজ্জাত ছেলে আর আস্ত রাখবে না। কিন্তু আরশিমা, আমি তো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারবো না। জানিসই তো আমার বাতের ব্যথা। সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু মেছো মা, রাগ করিস না মা আমার। আমি পারলে তো যেতামই। এই বাতের ব্যথাটা বড্ড জ্বালাতন করে রে। আমি বলি কি, তুই বরং নিজে গিয়ে এই বইটা নিয়ে নে। এখন সবাই যে যার রুমে আছে। আর অভ্র ও বাড়ির বাইরে। তুই গিয়ে নিজেই বইটা নিয়ে নে। অভ্র টের পাবে না। কিন্তু মেছো মা, যদি টের পেয়ে যায়, তখন না হয় আমি সামলে নিব আনের সবটা। তুই যা তো, গিয়ে বই নিয়ে নে। এটা বলেই তাসলিমা বেগম বালিশের নিচ হাতুড়ে অভ্রের রুমের চাবিটা বের করে আরশির হাতে দিল। আরশি চাবিটা হাতে নিয়ে মনে মনে বলল, দোয়া করো ভবিষ্যৎ শাশুড়ি মা, সিংহের গুহায় যাচ্ছি, যেন সফলভাবে নিজের প্রাণভ্রমরাটা নিয়ে বেরিয়ে আসতে পারি। আরশিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাসলিমা বেগম বললেন, কি হলো? তাড়াতাড়ি গিয়ে বইটা বের করে নিয়ে আয়। কখন না জানি আবার ছেলেটা এসে পড়ে। চললাম মেছো মা, দোয়া করো। এটা বলেই আরশি তাসলিমা বেগমের রুম থেকে বের হয়ে রুমের দরজা আলতো হাতে চাপিয়ে দিল। তার গন্তব্যস্থল এখন অভ্রের রুম। যে করেই হোক অভ্র বাড়িতে ফেরার আগে তাকে বইটা বের করে আবারও সবটা আগের মতো করে রাখতে হবে। যেন অভ্র টেরই না পায় যে কেউ তার রুমে ঢুকেছিল। আরশি সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে ভাবল, অভ্র যখন বইটা তার রুমে খুঁজে পাবে না, তাহলে তো ঠিকই বুঝে যাবে কেউ তার রুমে ঢুকে বইটা নিয়েছে। তখন তখন নাহ বলা যাবে মেঝো মা এনে দিয়েছে। এটা নিয়ে আর চিন্তা করতে পারবো না। যা হবে তখন দেখা যাবে। চল আরশি, আজ তোর পরীক্ষা। সারা জীবনের সব পরীক্ষায় তুই ফেল করলেও আজকের পরীক্ষায় তোকে জিততেই হবে। এবারের সংগ্রাম তোর নিরীহ বইটাকে অভ্র ভাইয়ের রুম থেকে বের করার সংগ্রাম, এবারের সংগ্রাম নিজেকে বিপদমুক্ত করার সংগ্রাম। এগুলো বলে আরশি নিজেকে অভয় দিতে দিতে অভ্রের রুমের দিকে চলল। আরশিয়া অভ্রের রুমের সামনে এসে খুব সন্তর্পণে দরজার লক খুলল। তাসফিয়া এখনো ঘুমায়নি, শব্দ পেলে ও নিশ্চয়ই এখানে চলে আসবে। এটা ভেবে আরশি খুব আস্তে ধীরে শব্দ করছে। দরজা খুলে অভ্রের রুমে ঢোকার পরে আরশি সারা রুমে চোখ বোলালো। কিন্তু কোথাও তার বইটা দেখতে পেল না। সে অভ্রের বই খাতা, বুকসেলফ সব তন্ন তন্ন করে খুঁজল। তাও সে তার বইটা খুঁজে পেল না। তার এবার চিন্তা হতে শুরু করলো। বইটা খুঁজে না পেলে তার যে বেহাল দশা হবে, তা ভেবে সে ঘামতে শুরু করলো। ধুর ব্যাং, ভাল লাগে না। বইটা কোথায় রাখলো কে জানে। টেবিলের ওপর রাখতে পারতো না। এখন কি যে করি? শুধু আলমারিটা আর বিছানার তোষকের নিচে দেখা বাকি আছে। হে খোদা, ভালোয় ভালোয় যেন বইটা পেয়ে যাই। এটা বলেই আরশি আলমারির দিকে গেল। কিন্তু তার পোড়া কপাল, আলমারিতে তালা মারা। এটা দেখে তার মেজাজটা বিগড়ে গেল। লোকটার পার্সোনাল এত কি জিনিস আছে বুঝি না। দরজায় তালা, আলমারিতে তালা, এখানে তালা, সেখানে তালা। পারলে নিজের সারা শরীরে তালা লাগিয়ে ঘুরত বোধ হয়। নিজের মনে মনে এগুলো বিড়বিড় করতে করতেই আরশি অভ্রের বিছানার তোষক আর বালিশ তুলে তুলে তার নিচে দেখতে লাগলো। খুঁজতে খুঁজতে সে বালিশের নিচে একটা চাবি পেল। চাবিটা দেখেই তার দুচোখ চকচক করে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল, এই চাবিটাই আলমারির চাবি। সে বিলম্ব বা করে তৎক্ষণাৎ চাবিটা নিজের হাতে নিল। এক মুহূর্তে বিছানার পাশ থেকে আলমারির সামনে চলে গেল সে। আলমারির চাবিটা লাগাতেই সাথে সাথে লক খুলে গেল।
আরশির খুশি আর দেখে কে। সে ঝটপট চাবিটা টেবিলে রেখে আলমারিটা খুলল। আলমারি খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল চিত্তচিরে চৈত্রমাস বইয়ের প্রচ্ছদটা। আরশি খুশি মনে বইটা আলমারি থেকে বের করে নিল। বইটা খুলে দেখে নিল ফোনটা ঠিকঠাক আছে কিনা। ফোনটা ঠিকঠাক দেখার পর আরশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বোধহয় তার মাথা থেকে একটু চিন্তা কমল। সে বইটা হাতে নিয়ে আলমারিটা বন্ধ করতে নিতেই তার হাতে লেগে আলমারি থেকে একটা ছবি নিচে পড়ে গেল। আরশি ছবিটা তুলে হাতে নিতেই তার চোখের সামনে ভেসে উঠল একত্রে বসা 3জন বাচ্চার ছবি। একটা ছোট মেয়ে, 2টা ছেলে। মেয়েটা সে, কারণ তার কাছেও তার ছোটবেলার অনেক ছবি আছে। হাতের ডান পাশের ছেলেটা তার অভ্র ভাই। মেজ মায়ের কাছে সে অভ্র ভাইয়ের ছোটবেলার ছবি বহুবার দেখেছে। আর বাম পাশের ছেলেটা, কে ছেলেটা? আরশি ভালোভাবে ছেলেটার চেহারা দেখল, মনে করার চেষ্টা করল ছেলেটাকে। কিন্তু তার ছোট্ট মস্তিষ্ক থেকে অনেক দিন আগেই ছোটবেলার স্মৃতিগুলো মুছে গেছে। তাই হাজারো চেষ্টা করলেও সে মনে করতে পারল না তার বাম পাশের ছেলেটা কে ছিল। আরশি আর কিছু ভাবার আগেই তার পিছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠের আওয়াজ এলো। তুই এ ঘরে। হঠাৎ আওয়াজে আরশি কিছুটা ভড়কে গেল। তার হাত থেকে ছবি আর বই দুটোই নিচে পড়ে গেল। আরশি পিছনে ফিরে না তাকালেও বুঝতে পারল এই গম্ভীর কণ্ঠের মালিক তার অভ্র ভাই। মুহূর্তে এই ভয়ে তার হৃৎপিণ্ড দ্রুত বেগে চলতে লাগলো। সে ধীরে ধীরে পিছনে ফিরল। পিছনে ফিরতেই তার চোখ পড়ল অভ্রের সন্ধিহান বাদামি রাঙা চোখের দিকে। অভ্র চোখ বুলিয়ে তার পুরো রুমের অবস্থা দেখল। কি হলো, কথা বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করছি তো। এ ঘরে কেন তুই? আর ঘরের অবস্থা এমন কেন? আমার ঘরে না তোকে আসতে বারণ করেছি। আরশি চুপ। আরশিকে চুপ থাকতে দেখে অভ্র তার দিকে কিছুটা এগিয়ে এলো। তার চোখ গেল আরশির পায়ের কাছে পড়ে থাকা বইটা আর ছবিটার দিকে। অভ্র কিছুটা নতজানু হয়ে ছবিটা তুলে হাতে নিল। এদিকে অভ্রকে দেখে আরশি যেন চেয়েও মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। চারদিক থেকে ভয় তাকে জেঁকে ধরেছে। অভ্র মেঝে থেকে ছবিটা তুলে তার দিকে তাকাতেই হঠাৎ তার শান্ত মুখমণ্ডলে চিন্তা আর রাগ দুটোরই আভাস দেখা দিল। তার শান্ত মুখশ্রী হঠাৎ করেই রাগের প্রকোপে কঠিন হতে শুরু করল। সে তারপরেও নিজের রাগকে কিছুটা নিয়ন্ত্রণ করে আবারও আরশিকে জিজ্ঞেস করল, আমার বারণ করা সত্ত্বেও তুই এই রুমে কেন এলি আরশি? আর আমার জিনিসপত্রেই বা কেন হাত দিলি? চুপ করে থাকিস না, বল। আরশি চুপ। আরশিকে চুপ থাকতে দেখে অভ্র আর শান্ত থাকতে পারল না। সে তার হাতে থাকা ফোনটা সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মেরে বলল, কি হলো বল। হঠাৎ আয়না ভাঙার ঝনঝন শব্দে আরশি কিছুটা কেঁপে উঠল। তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। অভ্র আরশিকে আলমারির সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করছি তো। আরশি অভ্রের হাত নিজের হাত থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, অভ্র ভাই লাগছে। ছাড়ুন। আমি আমার বই নিতে এসেছিলাম। প্লিজ ছাড়ুন। আমি আর এই রুমে আসবো না। জীবনেও আসবো না। কোনোদিন আসবো না। প্লিজ আমাকে ছাড়ুন। ব্যথা পাচ্ছি আমি। আরশির কথা শুনে অভ্রের হাত কিছুটা আলগা হলো। আরশি অভ্রের হাত ছাড়িয়ে রুম থেকে যেতে নিতেই অভ্র তাকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, বইটা নিয়ে যা। এটা বলেই অভ্র মেঝে থেকে বইটা তুলতেই তার ভিতরে লুকিয়ে রাখা আইফোনটা বইয়ের ভেতর থেকে নিচে পড়ে গেল। আইফোনটা নিচে পড়েই একটা বিদ্যুটে আওয়াজ করল। সাথে সাথেই আরশির বুক ধক করে কেঁপে উঠল। সে বুঝল সে এবার ধরা পড়ে যাবে। আর একটু আগে অভ্রের যে রূপ সে দেখেছে, এবার হাতে পেলে নিশ্চয়ই অভ্র তাকে আর ছাড়বে না। এটা ভেবেই আরশি পিছনে না ফিরে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়ালো। কিন্তু রুম থেকে বেরানোর আগেই অভ্র গিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজা খুলুন অভ্র ভাই। আমি রুমে যাব। অভ্র আরশির কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল, এটা কি? আইফোন দেখিয়ে। আরশি আমতা আমতা করে বলল, যা। জানি না আমি। অভ্র নিজের রাগ সংবরণ করে কথা বলতে চাইলেও তার কথায় রাগের যথেষ্ট বহিঃপ্রকাশ হচ্ছে, যা আরশিকে আরো ভীত করে তুলছে। তার গলার মধ্যে শব্দগুলো আপনা আপনি দলা পাকিয়ে যাচ্ছে। সত্যি কথা বল আরশি। তুই জানিস কিন্তু আমি মিথ্যে বলা পছন্দ করি না, তাই বলছি সত্যি কথা বল। এটা কোত্থেকে এলো? তোকে এটা কে দিয়েছে? আরশি চুপ। অভ্রের ভয় তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি হলো বল। ধমক দিয়ে। আরশি কাঁপা কাঁপা গলায় বলল, এটা আনার। অভ্র আরশির সামনে ফোনটা ধরে বলল, এটা আনার। সত্যি এটা আনার। আরশি জিভ দিয়ে তার 2 ঠোঁট ভিজিয়ে বলল, হ্যাঁ। আরশির কথা শুনে অভ্র চিৎকার দিয়ে বলল, এটা যদি আনার হয় তাহলে তোর কাছে কি করছে? বল, কি করছে এটা তোর কাছে? এটা তো আনার কাছে থাকার কথা ছিল, তাই না? এখনো বলছি আরশি, সত্যি করে বল, এটা কার?
আরশি অভ্রের দিকে তাকিয়ে দেখল তার চোখ মুখ লাল হয়ে গেছে। চোখের লাল শিরাগুলো দেখা যাচ্ছে। কপালের রগ ফুলে গেছে। গাল বেয়ে টপাটপ ঘামের বিন্দু পড়ছে। চেহারায় স্পষ্ট রাগ। অভ্রের এই অবস্থা দেখে আরশির আর সত্যি বলার সাহস হলো না। আরশি এর আগে কখনো এই অভ্রকে দেখেনি। অভ্রের এই রূপ তার সম্পূর্ণ অচেনা। সে কাঁপা কাঁপা গলায় বলল, এটা আনার ফোন অভ্র ভাই, আমি সত্যিই বলছি। ঠিক আছে, দাঁড়া, আমি আনায়াকে ফোন করে জিজ্ঞেস করছি ওর ফোন এখানে কেন। না না অভ্র ভাই, আনায়াকে এত রাতে ফোন দিবেন না। তুই ভয়ে পাচ্ছিস নাকি? না না, কিন্তু এত রাতে একটা মেয়েকে ফোন দিবেন? চুপ, কোনো কথা বলবি না। আনা নিজের রুমে বসে আরশির ফোনের অপেক্ষায় ছিল। হঠাৎ তার ফোন বাজতেই সে দেখল অচেনা নম্বর থেকে কল এসেছে। সে ধরবে কি ধরবে না ভেবে অবশেষে কল ধরেই নিল। কল ধরতেই ওপাশ থেকে অভ্র প্রশ্ন ছুড়ল, আইফোনটা তোর আনা? আইফোনের কথা শুনে আনা বছর এক রোগ গিলল। সে বুঝল যে আইফোনটা অভ্রের হাতে পড়ে গেছে। হে অভ্র ভাই। হ্যাঁ, আরশির কাছে থাকা আইফোনটা কি তোর? আনা ভয় কিছু না ভেবেই বলে দিল, না। আনার থেকে না বোধক উত্তর পেয়ে আনায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়েই অভ্র ফোন কেটে দিল। চলবে।